আচ্ছা, এখন আমরা যে ক্লাস 7 এর তড়িৎ চ্যাপ্টারটা আমরা পড়ব। তো তড়িৎ চ্যাপ্টারে আমরা এর আগে কি চুম্বকটা পড়েছি, চুম্বকটা পড়ার পরে এখানে আমরা আজকে তড়িৎটা পড়বো। তাহলে তড়িৎ চ্যাপ্টার সারা চ্যাপ্টার জুড়ে আমরা ক্লাস 7 এ কি কি পড়বো আমরা এই সাইডে লিখে দিয়েছি। যেটা পড়বো প্রথম হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িতের যে চলাচলটা পড়বো। তাহলে তড়িতের চলাচল করার জন্য আমাদের যেগুলো যেগুলো দরকার, তাহলে তার একটা উৎস দরকার। তড়িৎটা পাঠানোর জন্য একটা তড়িৎ কি না, তড়িৎ হচ্ছে এক প্রকার শক্তি। আমরা এই তড়িতের ব্যবহার তো আমরা ঘরে বাইরে সব জায়গায় দেখছি। বাড়িতে সুইচ দিয়ে দিলি ফ্যান চলছে, কিংবা ফ্রিজ খুলছিস ঠান্ডা জিনিস বেরিয়ে আসছে, তো এগুলো সব তো তড়িতেই চলছে, বা আলো জ্বলছে রাত্রেবেলা। তাহলে সেই তড়িতের প্রবাহ সম্পর্কে আমরা পড়বো। তাহলে তড়িৎ প্রবাহ পাঠাতে গেলে তার একটা উৎস দরকার। আমরা অনেক সময় দেখি না কারেন্ট চলে গেছে, বলছি অর্থাৎ উৎসটাই নষ্ট হয়ে গেছে, তখন আর তার কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। অর্থাৎ প্রথম হচ্ছে উৎস দরকার, তারপরে হচ্ছে যে পথে চলাচল করে সেটা দরকার, বিজ্ঞানের ভাষায় তাকে কি বলা হয়। আর বিভিন্ন প্রকার ওই তড়িতের যে মানে ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। আর তড়িৎটা চলাচলের উপর ভিত্তি করে আমরা পদার্থকে কয়েকটা ভাগে ভাগ করবো, সেটা আমরা পড়বো। ঠিক আছে, তো প্রথমে এসে যাচ্ছি উৎস। তড়িৎটাকে পাঠানোর জন্য তাহলে একটা আমাদের উৎস দরকার। এক্ষেত্রে আমরা যে তড়িৎটা নিয়ে আলোচনা করছি ক্লাস 7 সেটা হচ্ছে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট, সমপ্রবাহ যাকে বলে। আর আমরা বাড়িতে যে ফ্যান চালাচ্ছি হোক বা টিভি চালাচ্ছি, এটা কিন্তু অল্টারনেটিং কারেন্ট, বুঝতে পেরেছি। সেটা হচ্ছে পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ, সবসময় তার দিক পরিবর্তন হচ্ছে। আর এটা হচ্ছে সমপ্রবাহ, এবং এটার উৎসগুলো কি কি আমরা ছোটোখাটো যেগুলো বলছি, ব্যাটারি, টর্চ লাইটের ভেতরে থাকা ব্যাটারি হোক, কিংবা এই যে ঘড়ির ভেতরে থাকা ব্যাটারি হোক, এগুলো সবই হচ্ছে কিন্তু একটা শক্তির উৎস, তড়িৎ শক্তির উৎস। এদেরকে সংক্ষেপে সেলও বলা হয়। আর ব্যাটারি হচ্ছে অনেকগুলো সেল নিয়ে তৈরি। ঠিক আছে, এবারে এই সেল বা ব্যাটারির একটা সার্কিট সিম্বল, অর্থাৎ বিজ্ঞানের ভাষায় আমরা তাকে ব্যবহার করবো কিরকম ভাবে, এরকম ছোট্ট একটা সিম্বলের সাহায্যে ব্যবহার করা হয়। বুঝতে পেরেছি, একটা ব্যাটারি এরকম সিম্পল একটা ছবি আঁকছি, এটা ব্যাটারি, একটা পেন্সিল ব্যাটারি। সাপোজ এই দিকটা একটা ধাতব টুপি থাকবে, আর পিছন দিকেও একটা ধাতব অংশ আছে, তাহলে এই সাইডে যোগ থাকে, তার যোগ করলে আমরা আলো জ্বালাতে পারি। তো এই যে ব্যাটারিটাকে সিম্বলিক্যালি এইভাবে দেখানো, এবং এই যে দিকটা ধাতব টুপির দিকটাকে পজিটিভ দিক ধরা হয়, আর যে পিছনের দিকটাকে নেগেটিভ, এবং সিম্বলিক্যালি এটাকে এইভাবে প্রকাশ করা হয়। যে দিকটা বড় আঁকা থাকবে সেটা হচ্ছে পজিটিভ দিক, আর যেটা ছোট আঁকা আছে সেটা হচ্ছে নেগেটিভ দিক। এইভাবে ব্যাটারিকে প্রকাশ করা হয়। তো ব্যাটারি 2-3 প্রকারের হয়। ব্যাটারি হচ্ছে যেটা আমরা যে রেডিওতে ব্যবহার করছি বা টর্চ লাইটের ব্যাটারি যে ব্যবহার করছি, এগুলো হচ্ছে নির্জল কোষ। ওই ব্যাটারির ভেতর কোনো কিন্তু জল নেই, কি বলছি বোঝা গেল, ওটা হচ্ছে নির্জল কোষ। এছাড়াও কি আছে, আর যে বড় বড় ব্যাটারি অনেক সময় দেখেছি, সোলারের ক্ষেত্রে তোরা দেখেছিস বড় ব্যাটারি, কিংবা গাড়িতে থাকে অনেক সময় দেখেছিস, সেগুলো কিন্তু জল আছে, এগুলোকে বলে সেকেন্ডারি সেল। ওগুলো কিন্তু বারবার রিচার্জ করে পুনরায় আবার চার্জ করে আবার ব্যবহার করেছে, এই জন্য সেকেন্ডারি সেল বলা হচ্ছে। আর প্রাইমারি সেল যেগুলো হচ্ছে কি নির্জল কোষ, যেমন অর্থাৎ জল নেই, ওটা একবার ব্যবহার শেষ হয়ে গেলে মানে ওর ব্যবহারটা করে ফেললে ওকে আর পুনরায় ব্যবহার করা যাবে না। পেন্সিল ব্যাটারি দ্বিতীয়বার ব্যবহার করা যায়, ঘড়িতে ধরে তোরা যেটা ব্যাটারিটা ব্যবহার করছিস কোনো কারণে শেষ হয়ে গেল, তাহলে ওটাকে আর দ্বিতীয় চান্সে ব্যবহার করা যাবে, ওগুলো হচ্ছে প্রাইমারি সেল। তো এইরকম আরো এক প্রকার সেলের কথা যেটা আবার ঘড়ির ভেতরে ব্যবহার করা হয়, বোতামের মতো দেখতে, এই জন্য এটা একটা আলাদা নাম আছে, বলা হয় বটম সেল। তাহলে এইগুলো সবই হচ্ছে তড়িতের, তড়িতের সব হচ্ছে উৎস। এইগুলো থেকে আমরা তড়িৎ পাঠাতে পারি। তারপরে হচ্ছে কি আমরা দ্বিতীয় পজিশনে চলে আসি, তড়িৎ এই যে যাবে চলাচল করবে যেটার মধ্যে দিয়ে, তাকে বলা হচ্ছে তড়িতের মাধ্যম, তড়িৎ চলাচলের পথ। তাহলে এই দুটো মিলিত হলেই তবেই হবে তড়িৎ প্রবাহ কোন একটা জায়গায়। তাহলে এই যে তড়িৎ প্রবাহ করতে পারে, আমরা সাধারণত ব্যবহার করে থাকি তার, বাড়িতে যে তারগুলো ব্যবহার করা হয়, এর ভেতরে কোন উপাদান থাকে বলতো, কোন ধাতু থাকে, সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম। তামা থাকে। বাড়ির ভেতরে যে তারগুলো ব্যবহার করা হয়, এই তারের ভেতরে থাকে তামা। তামা তাপে তড়িতের সুপরিবাহী। আর বাইরে কারেন্টের তারগুলো দেখতে পাচ্ছিস, বড় বড় যে হাই ভোল্টেজ যে কারেন্টের তারগুলো গেছে, ওটা কোন ধাতুর তৈরি? এই যে বাইরে দেখতে পাচ্ছি এক থাম থেকে অন্য থামের দিকে গেছে তারগুলো, কোন ধাতুর তৈরি ওগুলা? অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের থেকে তামার দাম বেশি, সেই জন্য তামাটাকে বাইরে ব্যবহার করা হয় না। তাহলে তো কি করবে, চোরেরা সব কেটে নিয়ে পালিয়ে যাবে। আর তামাটা তুলনামূলকভাবে বেশি তাপের পরিবাহী, সেই জন্য ঘরের ভেতরে যেখানে সুরক্ষিত জায়গা এটাকে ব্যবহার করা হচ্ছে। তাহলে এই তড়িতের সবচেয়ে বেশি পরিবাহী হচ্ছে কিন্তু আবার রূপা। রূপা তড়িতের সবচেয়ে বেশি সুপরিবাহী, কিন্তু রূপা ব্যবহার করলে হারিয়ে যাওয়ার চুরি হওয়ার পরিমাণটা আরো বেড়ে যাবে। তো সেই জন্য ওটা ব্যবহার করা কম করা হয় তুলনামূলকভাবে। তারপরে হচ্ছে তামা, সেই জন্য তামাটাকে ব্যবহার করা হচ্ছে। তো যে কোনো তারগুলোকে তামারই তৈরি করা হয়। ঠিক আছে, এই তামা দিয়ে তার দিয়ে তৈরি করে ব্যাটারির সঙ্গে যুক্ত করলে, আমরা ধরো কোনো বাল্ব জ্বালাতে চাইছি,
তাহলে এই একটা সিস্টেম করলে টোটাল এই যে ব্যবস্থাটাকে বলা হয় কিনা বর্তনী বলা হয়। বর্তনী মানে কি, যে পথে পুরোটা তড়িৎটা চলাচল করবে তাকে বলা হয় বর্তনী। আমরা বইতে যে ছবিগুলো দেওয়া আছে একটা বর্তনী, তো এর আগে এই যে ব্যাটারির কথা বললাম, বিভিন্ন প্রকার ব্যাটারির ছবি তোদের দেওয়া আছে দেখবি। এই যে ব্যাটারি এক সাইডে পজিটিভ এক সাইডে নেগেটিভ লেখা আছে। তো এই ব্যাটারিকে ধরো আমি যোগ করতে চাইছি, একটা ব্যাটারির সঙ্গে আরেকটা ব্যাটারিকে যোগ করার নিয়মটা কি, এর নেগেটিভ প্রান্তের সঙ্গে এর পজিটিভ প্রান্তের যোগ করতে হবে। কি বলছি বোঝা গেল? তার দিয়ে তাহলে তবেই যুক্তটা হবে, বুঝতে পেরেছি? প্লাসের সঙ্গে প্লাসের যোগ নয়। যদি এই ধরনের যোগটাকে বলা হয় কি, এই ধরনের যোগটাকে বলা হয় কি শ্রেণী সমবায়, শ্রেণীতে যোগ করা, শ্রেণী সমবায়। এটা তোদের নেই আপাতত। আর যদি সবগুলো ব্যাটারিকে একই দিকে রেখে একই দিকে সব পজিটিভগুলোকে যোগ করে দেওয়া হচ্ছে, নেগেটিভ যোগ করে দিয়ে এখান থেকে আমি ব্যবহার করছি, এটাকে বলা হবে সমান্তরাল সমবায়। এটা একটা আলাদা টাইপের, এখানে আমাদের সেটা ব্যাপার নয়। তো এই ধরনের বিভিন্ন প্রকার ব্যাটারি যোগের চিহ্নটাও তোরা দেখতে পাচ্ছিস। ব্যাটারিটাকে উল্টে লাগালে কিন্তু আবার জ্বলবে না, মানে যদি কাজ ব্যবহার করছি চলবে না। তো এই ধরনের ব্যাটারিগুলোর পরে আমরা ধরো একটা বাল্ব তোরা দেখেছিস, বাল্বের ছবি আমি আঁকছি এখানে সিম্পল করে। এর ভেতরে দেখি একটা কুচকানো তার থাকছে, একে কি বলা হয়? এটাকে বলা হয় ফিলামেন্ট। বাল্বের ভেতর যে সরু তারটা থাকছে এটাকে বলা হচ্ছে ফিলামেন্ট। এই বাল্বের সঙ্গে যখন তার যোগ করে ব্যাটারি যোগ করে দেবো, এটা তখন কি হবে? উজ্জ্বল আলোতে জ্বলতে থাকবে, তাই তো? তো এইবারে আমরা একটা বর্তনী তৈরি করছি এবং সেই বর্তনীগুলো দেখবো যে কখন জ্বলে কখন জ্বলে না। বইতে তোদের একটা ছবি করা আছে, একটা ছবি আছে, একটা ধরো ব্যাটারি, এই ব্যাটারির সঙ্গে তার যোগ করে একটা বাল্ব লাগানো আছে, সিম্পলি একটা বাল্ব লাগানো আছে, এখানে একটা সুইচ দেওয়া আছে। তাহলে এখানে সুইচটা খুলে নিলে এর বাল্বটা জ্বলবে না জ্বলবে না? আমি সিম্পলি বাল্বটা এঁকেছি, এই বাল্বটা জ্বলবে না জ্বলবে না? এখানে সুইচ ধরো খুলে দিয়েছি, জ্বলবে না জ্বলবে না? জ্বলবে না। কিন্তু যদি সুইচ দিয়ে দিই তাহলে এটা জ্বলবে। আবার কোনো একটা জায়গায় ধরো কেটে দিয়েছি, তখন জ্বলবে না জ্বলবে না? জ্বলবে না। কিংবা আবার ধরো এই তারটাকে এইখান থেকে না নিয়ে দুটো এই জায়গা থেকে বের করে নিয়ে জ্বলবে না? জ্বলবে না। দুটো এক জায়গা থেকে বেরিয়ে গেলে কিন্তু আলো জ্বলবে না। তো এই ধরনের অবস্থার কন্ডিশনগুলোকে যখন জ্বলবে না তখন তাকে বলা হয় ছিন্ন বর্তনী। ছিন্ন মানে ছেঁড়া, অর্থাৎ ওখানে কাজ হচ্ছে না। আর যখনই যুক্ত বর্তনী আর মুক্ত বর্তনী, সংযুক্ত বর্তনী আর মুক্ত বর্তনী দুটো ভাগ রয়েছে। এবারে অনেকগুলো ছবি রয়েছে, দেখবি কোনো একটা জায়গায় ছোট্ট করে তার কাটা রয়েছে, যখন সেটা জ্বলবে না জ্বলবে না এরকম তোদের নিজেদেরকে একটা করতে বলা আছে, তোরা নিশ্চয়ই বুঝতে পারবি। এরপরে চলে আসছি, এইরকম ভাবে একটা ব্যাটারি যোগ করে বাল্বটা জ্বালালে তীব্র জ্যোতি হবে না দুটো ব্যাটারি যোগ করে আমি যদি ব্যবহার করি, এই ব্যাটারির সঙ্গে যোগ রেখে এইখান থেকে জুড়েছি তারটাকে, তাহলে জ্যোতি আরো বেশি হবে। অর্থাৎ যদি এই যে উৎসের পরিমাণটা বৃদ্ধি করা হয়, উৎসের শক্তি যদি বৃদ্ধি করা হয়, সেখান থেকে প্রাপ্ত যে শক্তিটাও বেশি আরো পাবো। তো সেইটা আমরা বলছি যে বেশি উজ্জ্বলতায় আরো জ্বলবে, বেশি যদি ব্যাটারি পরিমাণ ব্যবহার করা। তো এখানে আরো কতগুলো এই যে বিভিন্ন প্রকার বর্তনীর উপাদান, কোনো একটা বাড়িতে বা যে কোনো জায়গায় যখন তড়িতের প্রয়োগ করা হচ্ছে, অনেক কিছু যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং তাকে ছবি আঁকার জন্য আমরা একটা সিম্বল, বিভিন্ন প্রকার সিম্বল ব্যবহার করে থাকি। সেটা আমাদের একটু জানতে হবে। যেমন ব্যাটারির সিম্বলটা আমরা বলে দিলাম, একটা বাল্বের সিম্বল আমরা বারবার আঁকছি, যে দেখতে পাচ্ছি এরকম একটা পেঁচালো তার দিয়ে এরকম আমরা দেখাই যে এটা একটা বাল্ব, বোঝা গেছে? কিংবা এই যে অনেকগুলো ব্যাটারিকে শ্রেণীতে যোগ করার এইটাকে আমরা কিভাবে দেখাবো, এই ব্যাটারির এই দিকটা পজিটিভ, তো এইদিকে বড়, এই ব্যাটারির জন্য এই যে ছবিটা এঁকেছি এই ব্যাটারির ছবি এটা, তার সঙ্গে এই আর তার সঙ্গে আবার এই যে ব্যাটারিটা আছে এর একটা যদি সিম্বল আঁকি, এই হচ্ছে তার ব্যাটারি, এই দুটোকে যোগ করা আছে। তাহলে এই দুটো ব্যাটারি, তাহলে এই ব্যাটারির সিম্বল এইটা, এই ব্যাটারির সিম্বল এইটা, এই দুটো হচ্ছে মাঝে যে যোগ চিহ্ন রয়েছে, যোগ করা রয়েছে তার দিয়ে। তাহলে ব্যাটারির সমান্তরাল শ্রেণী সমবায়ী ভাবে যোগ করার সিম্বলটাকে এইভাবে আঁকা আছে। যদি তিনটা আঁকা থাকতো, তিনটা ব্যাটারি থাকতো, তাহলে এইরকম হতো, বুঝতে পেরেছি? এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস, এইভাবে ব্যাটারির শ্রেণী সমবায়ের ছবি, বাল্বের ছবি, এমনি তার, এই যে সিম্পলি একটা রেখা টেনেছি এটাকে তার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এইরকম ছবিগুলো আমরা আঁকতে যাব। তো এইভাবে হাতে কলমে একটা বাল্বের জ্বলার ছবি রয়েছে, এটাকে সিম্বলিক্যালি আমাকে আঁকার জন্য এখানে দেখিয়ে দিয়েছে। এরকম আরো একটা ছবি রয়েছে, এটাকে আমাদের আঁকতে হবে, এরকম, বুঝতে পেরেছিস? বইতে রয়েছে এটা 53 পৃষ্ঠায়, যে একটা ছবিকে কি করে সংক্ষেপে আঁকবো, 53 পৃষ্ঠায় এটা। এরপরে কখন আলো জ্বলবে কখন আলো জ্বলবে না, আরো অনেকগুলো জিনিস রয়েছে। অর্থাৎ এগুলো সবই আমরা এই যে বিভিন্ন প্রকার বর্তনী, বিভিন্ন প্রকার বর্তনী সম্পর্কে আমরা জেনে যাচ্ছি। এরপরে এবং বিভিন্ন প্রকার বর্তনীর উপাদানগুলো সম্পর্কে জানলাম। এটা হচ্ছে তড়িতের যে চ্যাপ্টারটা আমরা চলছি এখন। এরপরে রয়েছি বর্তনীর একটা গুরুত্ব উপাদান কিন্তু সুইচ। আমরা এই যে দেখতে পাচ্ছি সুইচ রয়েছে,
বোর্ডের সুইচ থাকে প্লাস মার্কেট টিপলে জ্বলবে, একটা বন্ধ করে দিলে উল্টা দিকে করলে বন্ধ হয়ে যাবে। এই সুইচটা তৈরির একটা ব্যাপারটা আমরা রয়েছে, সিম্পলি একটা সুইচ তৈরি করে ফেলতে পারি। অর্থাৎ দুটো তারকে নেব, একটা ধরো কাঠের জিনিসের উপর, কাঠের টুকরার উপর দুটো পেরেকে আমি যদি পুঁতে দিই, দুটো পেরেক পুঁতে দিয়েছি, তাহলে দুটো পেরেক পুঁতে এক সাইডে তার যোগ করে দিয়েছি। আর একটা সেফটি পিন নিয়ে, যদি আমরা সেফটি পিন নিয়ে এইভাবে এর সঙ্গে জড়িয়ে দিয়ে এই সাইড থেকে তারের কানেকশন করি, তাহলে এটা যোগ হয়ে যাবে। তাহলে আমি সাপোজ বলছি এটা একটা ব্যাটারি, তার সঙ্গে তার যোগ করা আছে, তখন এই সেফটি পিনটা খুলে নেব, তখন বর্তনী মুক্ত হয়ে যাবে। আবার সেফটি পিনটা খুলে যখন আবার জুড়ে দেবো, এটা সংযুক্ত বর্তনী হয়ে যাবে। এইভাবে আমরা পরীক্ষা করার জন্য, আমরা নিজেরা বাড়িতে হোক কোনো জায়গায় ছোটখাটো পরীক্ষা করার জন্য এরকম আমরা সুইচ নিজেরাও তৈরি করে ফেলতে পারি। বুঝতে পেরেছি? তো এইটা গেল হচ্ছে তড়িৎ চ্যাপ্টারের প্রাথমিক কিছু অংশগুলো। এরপরে এই কোন পদার্থ এই তড়িৎটা বহন করতে পারে, আবার কোন পদার্থ যে তড়িৎ বহন করতে পারে না, সেইটা বোঝানোর জন্য আমরা একটা পরীক্ষার অ্যারেঞ্জ করব এবং সেখানে দেখাবো যে সমস্ত পদার্থ কিন্তু তড়িৎ বহন করতে পারে না, এবং সেটার উপর ভিত্তি করে পদার্থগুলোকে দুভাগে ভাগ করা হয়। কি বলছি, বোঝা গেল? ধরো সাপোজ আমরা সিম্বলিক্যালি ছবি আঁকছি, একটা ব্যাটারি যোগ করেছি, এইখানে একটা কি করলাম আমরা দুটো, এটা একটা ব্যাটারি প্লাস দিক মাইনাস দিক, এইখানে একটা পজিশন করলাম এ বি যে দুটো করেছি জায়গা রেখেছি, এই জায়গায় আমরা ভিন্ন ভিন্ন পদার্থ ঢোকাবো। এই জায়গার মধ্যে ধরো একটা তামার তার লাগিয়ে দিলাম, তখন বাল্ব জ্বলবে না জ্বলবে নি? এটা ধরো বাল্ব জ্বলবে না জ্বলবে নি? বাল্ব জ্বলবে। ধরো এখানে একটা কাগজের টুকরো লাগিয়ে দিয়েছি, এটা কাগজ করেছি, আবার ধরো কাঠ ঢুকিয়ে দিয়েছি, জ্বলবে না জ্বলবে না? এইরকম ভাবে আমরা ধরো একটা কাপড়ের টুকরা ঢুকিয়ে দিয়েছি, তো এইভাবে কখনো জ্বলবে, কখনো একটা ধাতব স্কেল লাগিয়ে দিয়েছি, জ্বলবে না জ্বলবে? জ্বলবে। তো এইভাবে আমরা যখনই জ্বলছে বাল্বটা, তখনই জেনে যাব যে সেই পদার্থটা হচ্ছে তার তড়িতের সুপরিবাহী, পরিবহন করতে পারছে সেই জন্য বাল্বটা জ্বলছে, আর যদি না পারছে সুপরিবাহী। এইভাবে আমরা পদার্থকে তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করে নিতে পারি, একটা হচ্ছে তড়িতের সুপরিবাহী, একটা হচ্ছে তড়িতের সুপরিবাহী। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা তড়িতের প্রাথমিক জিনিসগুলো জানলাম, যে তড়িতের যে প্রবাহ, এইগুলো সব কিন্তু আমরা পড়ছি সমপ্রবাহ, একটা নির্দিষ্ট দিকে তড়িতের প্রবাহ, প্লাস থেকে মাইনাসের দিকে। তড়িৎ সবসময় কি হবে, ধনাত্মক দিকের থেকে ঋণাত্মক দিকের দিকে প্রবাহিত হবে। তোদের বইতে 55 পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে, এটা নিশ্চয়ই এটা বুঝতে পারবি, এটা পড়ে পড়ে কোন ক্ষেত্রে আলো জ্বলছে কোন ক্ষেত্রে আলো জ্বলছে না, এবং তড়িতের সুপরিবাহী না কুপরিবাহী এটা জেনে যাবি। এরপরে আমরা যে পার্টটাতে চলে আসছি সেটা হচ্ছে তড়িতের প্রবাহের ফল। বুঝতে পেরেছিস? এরপরে আমরা যেখানে চলে আসছি এই চ্যাপ্টারের একেবারে শেষের দিকে, আমরা ভাবছিলাম দুটো ক্লাসে আমরা বলবো, তো আমরা একটা ক্লাসেই পুরোটা বলে দিচ্ছি। তো প্রথমে রয়েছে তড়িৎ প্রবাহের ফল। তড়িৎ পাঠালে কি কি ঘটনা ঘটে? কারো শরীরের মধ্যে দিয়ে তড়িৎ কাটলে তার লাগিয়ে দিলাম, সে মরে যাবে। তো আমরা সেই দিকটা বলতে চাইছি না, আমরা বলছি যে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পাঠালে কি কি তিনটা ঘটনা ঘটবে। প্রথমের বইতে যেটা রয়েছে সেটা আমরা বলছি চুম্বকীয় ফল। এটা বইতে তোদের রয়েছে 56 পৃষ্ঠাতে, এই যে তড়িৎ প্রবাহের ফল বলে এখানে একটা পরীক্ষা করা হবে, এবং সেখানে যে ঘটনাটা মূল যে কারণের জন্য হচ্ছে সেটা হচ্ছে কিন্তু তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, এটার জন্য কথা না, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। তো এখানে একটা পরীক্ষা করা আছে, ফার্স্টে এটা আলোচনা হচ্ছে, একটা কারেন্টের তার কারেন্ট যাচ্ছে অর্থাৎ তড়িৎ যাচ্ছে, তার জন্য অর্থাৎ নিশ্চয়ই ব্যাটারি যোগ করা রয়েছে। সাপোজ ব্যাটারি যোগ করা থাকলে কি হবে, পজিটিভ দিক থেকে নেগেটিভের দিকে তড়িৎ যাচ্ছে। এবারে এইটার নিচে যদি একটা চুম্বক শলাকা রাখি, চুম্বক শলাকা কাকে বলে এর আগে চ্যাপ্টারে আমরা পড়ে ফেলেছি, এক ধরনের সুচালো চুম্বক ব্যবহার করা হয়, পাতলা চুম্বক, যার দুই প্রান্তটা সুচালো এবং তার মাঝখানে একটা কিলের উপর বেস করে ও ফ্রিলি মুভ করতে পারে। তো এটা হচ্ছে চুম্বক শলাকা যদি রাখা যায়, এবং যদি আমরা একটা সুইচ দিয়ে দিই, তখন দেখা যাবে যে কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে এই চুম্বকটা ডিফ্লেক্ট হয়ে যাবে, তার অরিজিনাল পজিশন থেকে ডিফ্লেকশন ঘটে যাবে। তো এর দ্বারা আমরা কি প্রমাণ পাচ্ছি, যে কোনো তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যায় নিশ্চয়ই তার পাশে কোনো একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, না হলে চুম্বককে তো একমাত্র চুম্বকই বিকর্ষণ বা আকর্ষণ করতে পারে। কোনো একটা চুম্বকের এন মেরুর কাছে একটা এন মেরু নিয়ে আনলে তবেই সেটা বিকর্ষণ হয়, কিংবা এন এর কাছে এস আনলে তবেই সেটা আকর্ষণ হয়ে ঘুরে যাবে। তাহলে এখন যে কারেন্ট পাঠানোর সঙ্গে সঙ্গেই যে বিক্ষেপটা ঘটে যাবে, সে হয় এদিকে হতে পারে এদিকে হতে পারে, আমরা ডিরেকশনটা এখন সেরকম সঠিক বলছি না কোন দিকে হবে, একটা নির্দিষ্ট দিকেই অবশ্যই হবে। তো যখনই কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে এইদিকে ঘুরে গেল বা ওইদিকে ঘুরে গেল, তাহলে এর দ্বারা কি প্রমাণ পাচ্ছি, নিশ্চয়ই তারের চারিদিকে একটা কারেন্ট চুম্বক তৈরি হয়েছে। এটা
অর্থাৎ এটা হচ্ছে এই পরীক্ষার প্রমাণ দেয় যে কোনো তড়িৎ পরিবাহী তারের চারিদিকে কারেন্ট তৈরি হয়ে যায়, চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায়। সেই চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো চুম্বক তৈরি হলে তাকে টেনে নেবে। অনেক সময় আমাদের বলতে শুনেছি তড়িৎ তাকে টেনে নিয়েছি যেন, অর্থাৎ প্রকৃতপক্ষে কি তার শরীরের মধ্যে দিয়ে যখন কারেন্ট চলে যায় তার চারপাশে চুম্বক ক্ষেত্র এমন তৈরি হয়ে যায় সে কিন্তু আকৃষ্ট হয়ে যাবে আর। তো এটা সেই কারণের জন্যই হচ্ছে। তো এটা হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। এই যে ঘটনাটা একটা প্রাইমারি মনে হচ্ছে, খুব সূক্ষ্ম, একটা সাধারণ ব্যাপার মনে হচ্ছে, কিন্তু না, এটার উপর ভিত্তি করে কিন্তু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরি হয়েছে। বুঝতে পেরেছিস যে তড়িৎ পরিমাপকারী অনেক সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্র। আমরা যেমন এর আগেরটা পড়লাম কি যে তড়িৎ পাঠালাম, বাল্বটা জ্বলছে বা বাল্ব জ্বলছে না, তাহলে তার উপর ভিত্তি করে যেমন বলতে পারছি যে ওটা তড়িতের পরিবহন করতে পারে, কিন্তু কতটা তড়িৎ পরিবহন করতে পারে, খুব ভালো না খুব কম, সেটা কিন্তু আমরা বলতে পারবো না। আমরা একটা ধরো তামার তারও দিয়েছি, একটা রূপার তারও দিয়েছি, দু ক্ষেত্রেই আলো জ্বলবে, কিন্তু কে বেশি ভালো বা কে বেশি কম সেটা কিন্তু আমরা বলতে পারছি না। কিন্তু আরো সূক্ষ্মভাবে মাপার ক্ষেত্রে কিন্তু আমরা তড়িৎ প্রবাহের যে এই ফলটাকে কাজে লাগিয়ে কিন্তু অনেক যন্ত্রপাতি যেগুলো তৈরি হয়েছে, যেমন কি গ্যালভানোমিটার বা অ্যামমিটার যেগুলো তৈরি হয়েছে সেগুলোর সাহায্যে কিন্তু আমরা মাপ করি। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। তো এখন প্রশ্ন হচ্ছে, একটা ব্যাটারি না লাগিয়ে যদি আমি দুটো ব্যাটারি লাগাই কি হবে? আরো বেশি বিক্ষেপ হবে। বুঝতে পেরেছি? বা তিনটা ব্যাটারি লাগালাম, আরো বেশি বিক্ষেপ হবে। তো সেইটা আমরা অর্থাৎ যত বেশি পরিমাণ কারেন্ট ব্যাটারি ব্যবহার করবো অর্থাৎ তখন তত বেশি পরিমাণ কারেন্ট তড়িৎ প্রবাহ হবে এবং তত বেশি পরিমাণে তার চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হবে, তত বেশি পরিমাণে এটা বিক্ষেপ হবে। তো একটার পর একটা বেশি বিক্ষেপ হতে থাকবে। তো একটা বেশি হওয়া মানে এটা বেশি হবে, এটা বেশি হওয়া মানে তার চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তো এইটা যখন তোরা উঁচু ক্লাসে উঠবি, ক্লাস 10-এ উঠবি, সেখানে দেখবি যে তড়িৎ প্রবাহ হওয়া যে তারে যাচ্ছে সেই তারের কে যদি আমি যেই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই তার বরাবর যদি আমি একটাকে ধরে ফেলি এবং বৃদ্ধাঙ্গুলিটাকে যদি যেদিকে তার মানে কারেন্ট যাচ্ছে সেই দিক বরাবর রাখি, তাহলে বাকি আঙুলের প্যাঁচটা যেদিকে থাকবে ওর চারপাশে গঠিত হওয়া চুম্বক ক্ষেত্রের অভিমুখগুলো কিন্তু সেই দিক বরাবর হবে, অর্থাৎ নিচের দিক থেকে বাইরের দিক থেকে এইভাবে ঘুরে তাদের অভিমুখটা হবে, চুম্বক ক্ষেত্রের অভিমুখগুলো। বুঝতে পেরেছি? অর্থাৎ সেই চুম্বক ক্ষেত্রের সেই দিকটা হচ্ছে এল, অর্থাৎ সাপোজ ভিতরের দিক থেকে এল আর বাইরের দিকটা এস। যেমন আমরা চুম্বকের এন মেরু আর এস মেরু জেনেছি, এন মেরু থেকে বলরেখাগুলো বেরিয়ে এসে আসে। বুঝতে পেরেছি? এন থেকে বেরিয়ে এসে আসে, তাহলে এক্ষেত্রেও এই যে বাইরের দিক থেকে ভেতরের দিকে আসে, অর্থাৎ যেন একটা এন মেরু সেদিকে আছে, একটা এস মেরু তৈরি হয়েছে এইভাবে। এবার এই ধর্মটার উপর ভিত্তি করে কিন্তু আমরা আগের চ্যাপ্টারে যে তড়িৎ চুম্বক পড়েছি, তড়িৎ চুম্বক চ্যাপ্টারে যখন পড়েছি যে একটা লোহার বা কোনো চৌম্বক পদার্থের উপর তারের প্যাঁচ দিয়েছিলাম, প্যাঁচ দেওয়ার ফলে একদিকটা এন মেরু একদিকটা এস মেরু কিন্তু তৈরি হবে। তো এই প্রত্যেকটা তারের যদি আমি তার যে কারেন্টের ডিরেকশন দেখি এবং সেখানেও যদি এই হাতের রুলটা প্রয়োগ করি, আমরা কিন্তু সহজেই জেনে যাবো যে কোন দিকে এন মেরু কোন দিকে এস মেরু হবে। তো এই সম্পর্কে আমরা উঁচু ক্লাসে উঠলে আমরা ভালো করে আরো বুঝতে পারবো, তোদের বুঝতে সুবিধা হবে। তো কি করে একদিকে এন মেরু কি করে এস মেরু তৈরি হবে তার প্রকৃত যে এই ডান হাতের রুল রয়েছে, থাম্ব রুল, এটা রয়েছে, এইভাবেই তৈরি হয়। তো এইটা যে সত্যিকারের একটা চুম্বকও তৈরি হয়ে যায়, এখানে আমরা তার কাছে যদি পেরেকগুলো রাখি সে আটকে নিতে পারে, সেটাই তো, এটা আমরা এর আগে পড়েছি। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। তো এখন যদি আমি সুইচটা খুলে দিই তখনও কিন্তু কিভাবে ডিফ্লেকশন হবে না হবে নি? যখন আমি যদি সুইচটা বন্ধ করে দিয়ে পারি, সুইচ বন্ধ করে দেওয়া মানে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ না গেলে তার চারপাশে কোনো চুম্বক ক্ষেত্র থাকবে না, তো তার বিকর্ষণ বা আকর্ষণ কোনো কিছু হবে না, দেখতে পাবো না। অর্থাৎ এটা হচ্ছে তড়িৎ যতক্ষণ প্রবাহিত হবে ততক্ষণই হচ্ছে চুম্বক থাকবে। এরপরে চলে আসছি তড়িৎ প্রবাহের যে এই যে তড়িৎ প্রবাহ পাঠালে যে বেশি বেশি তড়িৎ প্রবাহ পাঠালে বেশি বেশি চুম্বক ক্ষেত্র তৈরি হয়, তার পরীক্ষার প্রমাণটাও এখানে আমরা করে নিতে পারি। এইখানে যদি আমরা একটা ব্যাটারি লাগিয়ে এখানে পেরেক ঝোলাচ্ছি, তাহলে যে জড়টা ধরো একটা পেরেক এইখানে আবেশের জন্য বা আকর্ষণের জন্য এখানে ঝুলে থাকতে পারছে, এখানে যখনই দুটো ব্যাটারি লাগিয়ে দিলাম তখন দেখা যাচ্ছে যে আরো দুটো বেশি পেরেক ঝুলিয়ে রাখতে পারছে। অর্থাৎ যত বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ পাঠাবো বা ব্যাটারি লাগাবো তত বেশি পরিমাণে এর চুম্বক শক্তি বাড়তে থাকে। এটা একটা পরীক্ষার প্রমাণ তোদের বইতে 58 পৃষ্ঠায় করা রয়েছে এবং এটা তোরা ভালো করে পড়বি। এবং এই যে কারেন্ট গেলেই তড়িৎ চুম্বক তৈরি হয়, এটাকে কাজে লাগিয়ে তোরা জেনেছিস যে কলিং বেল থেকে শুরু করে আরও অনেক যন্ত্র তৈরি হয়েছে, কলিং বেল কিংবা লাউড স্পিকার কিংবা ইলেকট্রিক ক্রেন, মোটর, টেলিফোন, এইগুলোতে কিন্তু সব এই তড়িৎ চুম্বকের ব্যবহার আমরা দেখতে পেয়েছি। টেলিফোন। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি তড়িৎ প্রবাহের আলোকীয় ফল। কি বলছি বোঝা গেল? তড়িৎ প্রবাহের আলোকীয় ফলে চলে আসছি। এতক্ষণ পড়ছিলাম তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, এখন চলে আসছি তড়িৎ প্রবাহের আলোকীয় ফল।
এখানে অর্থাৎ তড়িৎ পাঠাবো, আলো উৎপন্ন হবে। তাহলে এটা তো তোরা সচরাচর জানিস, প্রত্যেকদিন যে টর্চ লাইট টিপে রাত্রিবেলা হয়তো কোথাও যাচ্ছিস, তাহলে সেক্ষেত্রে যে ব্যাটারি আছে এবং আর সুইচ দিলেই আলো জ্বলছে। তো এখানে আমাদের যেটা জানবো সেরকম একটা ছোট্ট উদাহরণ, এলইডি বাল্ব, এর নাম নিশ্চয়ই শুনেছিস। এলইডি পুরো নাম কি? লাইট এমিটিং ডায়োড। লাইটকে এমিট করবে যে ডায়োড কথাটার মানে কি? ডাইওড, যার দুটো দ্বার রয়েছে। ডায়োড একটা কিন্তু সলিড স্টেট মেটেরিয়াল, সলিড স্টেট ডিভাইস। এর একটা পদার্থের দুদিকে, একদিকটা পজিটিভ একদিকটা নেগেটিভ, অর্থাৎ একে পি সাইড বলা হয়, একে এন সাইড বলা হয়। এটা হচ্ছে একটা ডায়োড। কি বলছি বোঝা গেল? একটা পদার্থ, সিলিকন চিপ, আমরা অনেক সময় চিপ বলে থাকি, চিপ বলতে কি সিলিকন পদার্থের তৈরি। সিলিকন মানে সিলিকা, বালি। সেই ধরনের একটা সিলিকন মেটেরিয়ালের পর এক সাইডে একটা পদার্থকে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, একটা সাইডে অন্য পদার্থকে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তখন কি হবে? ওই একই পদার্থটা দুদিকে দু রকম ব্যবহার করবে। জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে মানে কি? একটা পদার্থের ভিতরে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে মানে কি? সেই পদার্থের কিছু পরমাণুগুলোকে অন্য কোনো পরমাণু দ্বারা রিপ্লেস করে দেওয়া হয়েছে। কি বলছে বোঝা গেল? তাকে বলা হয় ডোপিং করা। এরকম ডোপিং করলে কি বলা হচ্ছে? পি সাইডে হচ্ছে কখন কি? যখন কোনো একটা সাইডে, এটা ডিটেলসে যাচ্ছি না, ডোপিং করা হয়েছে, সাপোজ এটা একটা ডায়োড। এইবারে যখনই এটার ভেতর দিয়ে কারেন্ট পাঠানো হয়, কি হয়? এইখান থেকে পি সাইড থেকে হোক এন সাইড থেকে আমরা একটা আলো, এই জাংশন থেকে আলো বের হতে দেখি। এটাই বলা হচ্ছে ডায়োড। দুটো দ্বার থাকে এবং এই জাংশন থেকে একটা আলো বের হয়। এর সম্পর্কে ডিটেলস উঁচু ক্লাসে আসে, আমরা বলছি না। তো ডায়োডের পুরো নাম কি? লাইট এমিটিং ডায়োড। তো আমরা আরো এক প্রকারের আলো জ্বালানোর সিস্টেম দেখেছি, বাল্ব। এটা ধর একটা বাল্ব, যার ভেতরে ফিলামেন্ট থাকছে, তাই তো? তাহলে এখানে তার ব্যবহার করা হয়। এটা অন্য ধর্মের উপর ভিত্তি করে এখানে আলো হয়, আর এখানে কিন্তু অন্য ধর্মের উপর ভিত্তি করে আলো নির্গত হয়। ফিলামেন্ট যুক্ত বাল্বের তুলনায় এই এলইডি যুক্ত বাল্ব অনেক বেশি টেকসই এবং অনেক বেশি কম কারেন্টেও কিন্তু আলো দিতে থাকে। তো এই জন্য এটা এলইডি বাল্বের দাম অনেকটা একটু বেশি। অনেক সময় দেখবি বাড়িতে যে এলইডি বাল্ব কিনে আনবি, তার দাম হচ্ছে 150 টাকা হয়, এমনি একটা যে ফিলামেন্ট যুক্ত বাল্বের দাম কত? 12 টাকা। তাহলে কি দামের ডিফারেন্স রয়েছে? 12 টাকা ফিলামেন্ট বা 12 টাকা দাম এভারেডি। সে যাই হোক, তো এইরকম এখানে কিন্তু যে আলোটা উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু অন্য পদ্ধতিতে। এটা অন্য পদ্ধতি বলতে কি? এখানে কারেন্ট যাবে, যে তারগুলো লাগিয়েছে, তার কি বাল্ব থেকে ঘুরে আসছে, তাহলে এখানে কারেন্টটা যাওয়ার সময় এখানে ফিলামেন্টটা কিন্তু গরম হবে, গরম হয়ে উত্তপ্ত হওয়ার পর সেখান থেকে তাপ বের হবে। যদি এখানে কারেন্টের পরিমাণ কম থাকে, দেখবি এটা লাল হয়ে যাচ্ছে, কম উত্তপ্ত হবে এবং তখন আলোর পরিমাণটা কম হয়। ওই জন্য দেখবি লো ভোল্টেজ থাকলে এখানে যেন জ্যোতি কমে গেছে। আর এইগুলো কিন্তু এলইডি কিন্তু অনেক কম ভোল্টেজে জ্বলে, সেই জন্য এর ব্যবহারটা অনেক বেশি। অনেক কম ভোল্টেজ থাকলেও সমান পরিমাণ আলো দিচ্ছে, তাহলে এর ব্যবহারটা এবং এর কার্যকারিতাটা অনেক বেশি। তো এলইডির যে বাল্বগুলো তোরা দেখেছিস, এরকম একটা ধরো এলইডি বাল্ব, একটা ছোট ঠ্যাং থাকে, একটা বড় পা থাকে। তো একটা ছোট যেটা, এটাকে নেগেটিভ, এটা বড়টাকে পজিটিভ ধরা হয়, তাই তো? এটা তোরা দেখবি এখানে কি হয় না, এখানে তাহলে এলইডি বাল্বের ভেতরে কি হয় না, তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এখানে তড়িৎ পাঠাবো, তো এখানটায় আলো উৎপন্ন হয়। তাহলে সেই জন্য এলইডির ব্যবহারটা হচ্ছে বর্তমানকালে বেশি। তো এইখানে আমরা দেখবো যে একটা ব্যাটারি না লাগিয়ে দুটো ব্যাটারি লাগিয়ে দেখলেও বেশি জ্যোতিতে জ্বলতে থাকবে। এটা আমরা ছোটোখাটো একটা পরীক্ষা হাতে কলমে দেওয়া রয়েছে, এটা তোরা পড়ে দেখবি যে বেশি শক্তি ব্যবহার করলে, বেশি ব্যাটারি ব্যবহার করলে বেশি আলোতে জ্বলবে। এরপরে এর শেষ পার্টে চলে আসছি যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ পাঠাবো, তাপ উৎপন্ন হবে, সেই রকম কতগুলো বৈদ্যুতিক যন্ত্রপাতি তোরা তার সম্পর্কে জেনেছিস। এই বৈদ্যুতিক হিটার কিংবা বৈদ্যুতিক ইস্ত্রি, এইগুলোতে তাপ পাঠালে, কারেন্ট পাঠালে সেটা গরম হয়ে যাচ্ছে এবং সেটাকে কাজে লাগিয়ে সে উনান, ধর বৈদ্যুতিক চুল্লি যাকে বলা হচ্ছে, তারপর রান্নাবান্না করা হচ্ছে। কিংবা এই যে বাল্বের কথা বললাম একটু আগে, যে বাল্বের কথা বললাম, এটা কিন্তু তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তাপ উৎপন্ন হওয়ার পরে ওখান থেকে আলো নির্গত হচ্ছে। তাহলে এই সমস্ত যন্ত্রপাতিগুলো, অর্থাৎ তাহলে একটা কি বৈদ্যুতিক হিটার, তারপরে হ্যাঁ আরো একটা জিনিস আছে, ধরো বৈদ্যুতিক ইস্ত্রি, মাইক্রোওভেনে অন্য পদ্ধতিতে হয়। আর হচ্ছে ফিলামেন্ট যুক্ত বাল্ব, ফিলামেন্ট, আর একটা হচ্ছে ফিলামেন্ট বাল্ব, আর একটা হচ্ছে ফিউজ তার। ফিউজ তার সম্পর্কে তোরা সবাই জানিস, প্রত্যেকের বাড়িতে ফিউজ তার থাকে। কেন ফিউজ তার থাকে এবং ওটা কি ধাতু দিয়ে তৈরি, প্রত্যেকটা ধাতু সম্পর্কে জানতে হবে। আচ্ছা, বৈদ্যুতিক হিটারে যে তারটা ব্যবহার করা হয়, কি তার ব্যবহার করা হয়? নাইক্রোম তার। বৈদ্যুতিক ইস্ত্রিতেও নাইক্রোম তার ব্যবহার করা হয়। ফিলামেন্টে থাকে টাংস্টেন ধাতু থাকছে। আর ফিউজ তারে থাকে
ফিউজ তারে থাকে লেড আর সীসা পিবি, আর সীসা, সীসার সংকেতটা পিবি, আর লেড হচ্ছে কি প্লাম্বাম, আর টিন টিন টিএন। টিন এবং সীসার তৈরি হচ্ছে একটা ধাতু, টিন এবং সীসা দিয়ে তৈরি একটা হচ্ছে সংকর ধাতু, সেটা হচ্ছে ফিউজ তার। এটার বৈশিষ্ট্যটা কি? এটার বৈশিষ্ট্যটা কি না, এটার মধ্যে দিয়ে কারেন্ট গেলে তাপ উৎপন্ন হয়ে যাবে, আর বেশি কারেন্ট গেলে তাপ উৎপন্ন হয়ে গলে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে কোনো কারণে তার যদি কোনো কারণে ছিঁড়ে গিয়ে যোগ হয়ে ছোট হয়ে গেছে, তার যে বর্তনীটা টোটাল যে ঘরের যে সার্কিট ধরে কোনো কারণে জুড়ে গিয়ে ছোট হয়ে গেছে, তাহলে ছোট হয়ে যাবে মানে কি কম কারেন্টটা কম পথ অতিক্রম করে চলে আসবে এবং বেশি তাপ উৎপন্ন হয়ে যাবে, তখন কিন্তু ওই ফিউজ তার কেটে যাবে গিয়ে, তখন হচ্ছে কি আমাদের বাড়ি ঘরের যে দামি দামি যন্ত্রপাতি রয়েছে সেগুলো এখান থেকে সুরক্ষিত থাকবে। তো এটা হচ্ছে বৈদ্যুতিক যে তাপের তড়িৎ প্রবাহের তাপীয় পথ, এগুলো এখানটা ভালো করে দেওয়া আছে। বৈদ্যুতিক ইস্ত্রির ভেতরে ব্যবহার করা হয় নাইক্রোম তার, ইলেকট্রিক বাল্বের ভেতরে থাকে ফিলামেন্ট থাকছে, ফিউজ তারের ভেতরে টাংস্টেন ধাতু, আর ফিউজ তারের ভেতরে থাকে ফিউজ তার দুটো ধাতুর তৈরি হয়, এটা হচ্ছে তামা টিন মিশিয়ে তৈরি করা হচ্ছে। এটা ফিউজ তার কোথায় থাকে তো ছবিগুলো দেওয়া রয়েছে, দেখতে পাবি। আচ্ছা, এরপরে হ্যাঁ, এই ক্যালকুলেটারের ভেতরেও আমাদের এক প্রকারের বটম সেল ব্যবহার করা হয়, সেখানেও কিন্তু সেও তড়িৎ সরবরাহ করে আমাদের ক্যালকুলেশন করতে সাহায্য করছে, বুঝে গেছে। আবার সৌর শক্তিকে আমরা তড়িতে রূপান্তরিত করার যে যন্ত্র তাকে বলা হচ্ছে সোলার। এখানে সোলারের সাহায্যে সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা তড়িতে রূপান্তরিত করি, সেইটাকে কাজে লাগিয়ে সোলার কুকার, টেবিল, সোলার ফ্যান, সোলার টিউবলাইট, এইগুলো। তোরা সোলার কুকার কে কে দেখেছিস? সেখানে কিন্তু জ্বালানি লাগবে না, একটা জাস্ট বাক্সের মতো আয়না থাকবে, তার ভেতরে ঢুকিয়ে এমনি টিফিন কৌটার মতো অ্যালুমিনিয়ামের পাত্রে ঢুকিয়ে ভাত চাল রেখে ঢুকিয়ে রেখে দিবি, 1 ঘন্টা পরে ভাত হয়ে বেরিয়ে আসে। কোনো জ্বালানি লাগবে না, কিছুই লাগবে না, শুধু তীব্র রোদ লাগবে। অর্থাৎ যখন বেশি গরম পড়বে সেদিন আরও সহজে আরামে রান্না হবে। সোলার কুকার তোরা সবাই পরবর্তীকালে কিনবি, এটা বুঝতে পেরেছিস। আর এই চ্যাপ্টারে তো এতদূর পর্যন্ত, হ্যাঁ মাছ থেকে, মাছ থেকে, হ্যাঁ সেটা। কতগুলো জীবের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো তড়িতের দ্বারা রূপান্তরিত হয়। এই জেলিফিশ, তাদের শরীরে এমন সিস্টেম হয়ে আছে, অর্থাৎ কি সেখানটায় আয়ন তৈরি হয়ে আছে, আয়ন যখন চলাচল করছে ওখানে একটা তড়িতের উৎপন্ন হচ্ছে এবং তড়িৎ থেকে এবং সেটা দেখতে পাচ্ছে। ওইগুলো প্রত্যেকটা জীবেদের তাদের শরীরে মানে অর্থাৎ তাদের প্রয়োজনের জন্য এগুলো কিন্তু আছে। কোনো প্রাণীদেরকে ধরো অন্য প্রাণী আক্রমণ করে, তাদের শরীরে ইলেকট্রিক শক উৎপন্ন এমন হয়, কেউ খেতে গেলে শক খেয়ে যাবে, তাকে ধরে ছেড়ে দিই। ইলেকট্রিক ইল মাছ, তার প্রসেস রয়েছে। আমরা সেই প্রসেসে যাচ্ছি না, আমরা যে জীবের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় যে তড়িৎ রয়েছে সেটা জানছি। তো এদেরকে ধরা নিশ্চয়ই যারা ধরে মাছের ধরার লোক রয়েছে তারা নিশ্চয়ই জেনেছে কিন্তু পদ্ধতি অবলম্বন করে ধরে, তো আমরা সেখানে যাচ্ছি না। তো এখানে কতগুলো জীবের শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এমনকি আমাদের মস্তিষ্কে যে সূক্ষ্ম কাজগুলো হচ্ছে কিন্তু সব তড়িতের দ্বারাই কিন্তু হচ্ছে। এই যে আমরা কোথাও একটা হঠাৎ করে পায়ে কাঁটা ঢুকে গেল, পাটা তুলে নিলাম, একটা নিশ্চয়ই তড়িতের প্রবাহ হয়ে যায়, সেটা সঙ্গে সঙ্গে খবর পাঠিয়ে দেয়, সেই মতো করে আমাদের কাজ কারবার, বুঝতে পেরেছি। তো এইগুলো পর্যন্ত আজকে আমরা পড়লাম। কি বলছি, বোঝা গেল?